নতুন সিলেবাসের প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছেলেমেয়েরা তোমাদের সকলকে সহজ পাঠ চ্যানেলে স্বাগত জানাই। সামনেই তোমাদের থার্ড সেমিস্টার। তোমাদের মানে যখন ক্লাস 11-এ তোমরা ভর্তি হয়েছো তখন থেকেই তোমরা জেনেছো যে পুরো নিয়মটাই পাল্টে গেছে। তোমাদের পরীক্ষাটা এখন সেমিস্টার ভিত্তিক হয়ে গেছে এবং পরীক্ষার প্যাটার্নটাও পাল্টে গেছে। প্রথম যে পরীক্ষাটা হয় তোমাদের, সেই 40 নম্বরের পরীক্ষাটা, আমি বাংলার দিক থেকে বলছি, যে সেই প্রথম 40 নম্বরের পরীক্ষাটা হয় এমসিকিউ ভিত্তিক, আর পরবর্তী 40 নম্বরের পরীক্ষাটা কিন্তু হবে বড় প্রশ্নের ওপরে। কেমন? অর্থাৎ সেটা কখনোই 1+4 থাকবে না, হয় পুরো 5 নম্বরের থাকবে অথবা 2+3 থাকবে, কখনোই 1+4 থাকবে না। এটা একদম প্রথম থেকে জেনে রাখবে। কেমন? আচ্ছা, সেটা হবে একদম শেষেরটা। আর এছাড়া তোমরা জানো যে তোমাদের 20 নম্বরের প্রজেক্ট থাকে। তাহলে তোমরা 11টা করে এসেছো, ফলে মোটামুটি একটা ধারণা তৈরি হয়েছে। কিন্তু হ্যাঁ, অবশ্যই এটা ঠিক যে উচ্চ মাধ্যমিকের এই সিস্টেমে, উচ্চ মাধ্যমিক যেখানে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের নম্বর যোগ করে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে, এই সিস্টেমে তোমরাই প্রথম। আর এই সিস্টেমে আমরাও প্রথম। আমরা যারা শিক্ষক শিক্ষিকা, আমরাও কিন্তু তোমাদেরই মতো তোমাদেরই মতো নতুন করে জানছি, এই সিস্টেমটাকে বোঝার চেষ্টা করছি। ফলে আমরাও যতটা জানছি তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু যা হয় যে অনেক দিন ধরে একটা সিলেবাস চললে সেটা যেরকম একটা জায়গায় গিয়ে পৌঁছয়, আমাদের কাছেও এই সিলেবাসটা কিন্তু এখনো সেই রকম হয়নি। আমরাও কিছুটা নতুন। তবু চলো না, সবাই মিলে একসঙ্গে চেষ্টা করে আমরা এগিয়ে যাই। তাহলে আমাদের এখন লক্ষ্য হচ্ছে থার্ড সেমিস্টার। থার্ড সেমিস্টার অর্থাৎ এমসিকিউ বেস্ট, যেটাতে এমসিকিউই থাকবে শুধুমাত্র। এইবার সেখানে যেটা প্রশ্ন আসবে যে কি রকমের এমসিকিউ আসবে। আগে যেরকম ছিল পুরনো সিলেবাসে, বা ধরো তোমরা যখন মাধ্যমিক পাশ করেছো তখন তোমরা দেখেছো যে মাধ্যমিকে যে ধরনের এমসিকিউ আসে, এখানে কিন্তু এই 40 নম্বরের ক্ষেত্রে এমসিকিউ ঠিক সেই একই পদ্ধতিতে আসবে না। অর্থাৎ এই কথাটি কে বলেছিলেন, বা কাকে বলেছিলেন, বা অমুকের বাবার নাম কি, এই ধরনের যে প্রশ্নগুলো, তার 4টে অপশন, একদম সরাসরি প্রশ্ন, সবকটা এমসিকিউ কিন্তু ওই একই প্যাটার্নে হবে না। এমসিকিউ এরও প্যাটার্নের বিভিন্ন রকম থাকবে। সেটা কি কি রকম, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা ধীরে ধীরে যাব। হ্যাঁ, আগে আমরা দেখিনি আমাদের থার্ড সেমিস্টারে ঠিক কি কি রয়েছে। কেমন? আমাদের থার্ড সেমিস্টারে গল্প হিসেবে রয়েছে আদরিণী, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা। এছাড়া শ্রীজাতর লেখা একটি কবিতা, অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থ থেকে নেওয়া, নবনীতা দেবসেনের দিগ্বিজয়ের রূপকথা। এছাড়া প্রবন্ধ হিসেবে রয়েছে স্বামী বিবেকানন্দের বাঙ্গালা ভাষা, শঙ্কররাও খারাটের লেখা পোটরাজ, যেটা একটি ভারতীয় গল্প, অর্থাৎ অনুবাদ করা গল্প। এছাড়া একটি আন্তর্জাতিক কবিতা পাবলো নেরুদার লেখা, তার সঙ্গে, এটাও অনুবাদ করা। তাছাড়া ভাষা আর বাংলা ভাষা ও সংস্কৃতির ইতিহাস, এটা তো থাকছেই। অর্থাৎ আমরা জেনে নিলাম আমাদের কি কি থাকবে এই 40 নম্বরের থার্ড সেমিস্টারে। প্রশ্ন নিয়ে আলোচনা তো আমরা করবই, প্রশ্নের ধরনগুলো সেটা নিয়েও আমরা আলোচনা করব। কিন্তু প্রথম যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা বিষয়কে, যা যা আমাদের রয়েছে, গল্প,
কবিতা, প্রবন্ধ, অনুবাদ করা গল্প, অনুবাদ করা কবিতা, প্রত্যেকটা জিনিসকে আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। ভাষা আর সাহিত্যের ইতিহাস বলবো না, ভাষা ও সংস্কৃতির ইতিহাস বলবো, সেটাতে আমরা পরে আসছি। কিন্তু আমরা প্রথমে টেক্সটের এই জিনিসগুলোকে দেখে নিই। এগুলোকে আমাদের কিন্তু ভীষণ খুঁটিয়ে পড়তে হবে প্রত্যেকটা জিনিস থেকে। কারণ ধরো কে বলেছে কাকে বলেছে এগুলো যেমন আছেই, এছাড়াও যে টাইপগুলো আমরা দেখেছি সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা পরে করব। এখন যেটা জাস্ট একটা কথা প্রসঙ্গে বলে দিচ্ছি তোমাদের, যে দুটো কলাম দেওয়া রইল, স্তম্ভ মেলাতে হবে। এই শব্দটার সঙ্গে এদিকে কোন শব্দটা মেলে, ওই শব্দটার সঙ্গে ওদিকে কোন শব্দটা মেলে, এইভাবে একটা কলামকে ম্যাচ করা। এটা থাকবে। শূন্যস্থান পূরণ, এইটা কিন্তু একটা নতুন ব্যাপার। কারণ শূন্যস্থান পূরণ তোমরা ছোটবেলায় করে এসেছো, কবিতার ক্ষেত্রে সাধারণত থাকতো, তাই না? আমি বাংলার কথা বলছি। এখানে কিন্তু গল্পেরও শূন্যস্থান পূরণ থাকবে। সেটা তাহলে কী করে? তোমাদের মনে প্রশ্ন আসবে যে ম্যাডাম তাহলে আমরা কি গল্প মুখস্থ করব? না, কখনোই মুখস্থ করতে হবে না। কিন্তু তোমাদের যেটা করতে হবে, গল্প হোক, কবিতা হোক, প্রবন্ধ হোক, তোমাদের ওই হাতে একটা পেন্সিল নেবে, বইটাকে নেবে এবং আন্ডারলাইন করে 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 বারবার পড়বে, বারবার পড়বে, রিডিং পড়বে, বারবার করে রিডিং পড়বে। আর কিছু না, মুখস্থ করতে হবে না। রিডিং পড়লেই কি হবে, এই যে তুমি চোখ দিয়ে শব্দগুলোকে দেখছো পরপর, যখন আন্ডারলাইন করছো তখন আরও ভালো করে দেখছো, মুখে তুমি যখন পড়ছো তখন নিজের পড়াই নিজের কানে শুনছো। এই নানাভাবে ব্রেনের কাছে জিনিসগুলো পৌঁছে যাচ্ছে, খবরগুলো পৌঁছে যাচ্ছে তুমি কি কি পড়ছো, আর ব্রেন তার হার্ড ডিস্কে ওগুলোকে জমা করে রেখে দিচ্ছে। তাই যখন তোমরা পরীক্ষার হলে যাবে, যখন তোমরা প্রশ্নপত্রটা পাবে, তখন দেখবে তোমরা যদি বারবার পড়ো, রিডিং পড়ো, তাহলে দেখবে তোমাদের ঠিক মনে পড়ে যাচ্ছে। তার জন্য তোমাদের হাত ছেড়ে বেড়াতে হবে না। কিন্তু যদি বারবার না পড়ো, আর যদি তোমরা ভাবো যে বিভিন্ন রকম বই বাজারে আছে, সেখানে নানা রকমের প্রশ্নোত্তর দেওয়া আছে, আমরা প্রশ্নোত্তরগুলো পড়ি, তাহলেই কিন্তু ভুল হবে। সেই প্রশ্নোত্তরগুলো যদি তুমি পড়ে গেলে, সেগুলোর থেকেই যে আসবে এমন কোনো কথা আছে কি? নেই। তুমি যে প্রশ্নটা খুব গুরুত্ব দিয়ে পড়েছো, তার ঠিক আগেরটা থেকে প্রশ্ন আসলো, তার ঠিক পরের লাইনটা থেকে প্রশ্নটা আসলো, উত্তর হয়তো একই জায়গায় হবে, একই রকম হবে, কিন্তু লাইনটা চেঞ্জ হয়ে গেল, একটু আগে হয়ে গেল, একটু পরে হয়ে গেল। তার ফলে কি হবে, তখন তোমরা ঘাবড়ে যাবে। কিন্তু যদি তোমাদের টেক্সট বইটা খুব ভালো করে পড়া থাকে, তাহলে কিন্তু একদম ঘাবড়াবে না, আমি জানি আমার ছেলেমেয়েরা, এবং খুব ভালোভাবে পরীক্ষা দিয়ে আসবে। তাহলে এবার শুরু করে দিই। কোনটা দিয়ে শুরু করব? একদম প্রথম যেটা রয়েছে, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরিণী নামক একটি গল্প। এটা 1320 বঙ্গাব্দে সাহিত্য নামে একটি পত্রিকা, তাতে বেরিয়েছিল। পরে তাঁর, অর্থাৎ প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্পাঞ্জলি বলে একটি গল্পগ্রন্থে এটি স্থান পায়। প্রভাত কুমার মুখোপাধ্যায় বাংলা ভাষার, বাংলা সাহিত্যের এক অসাধারণ গল্পকার। বাংলার মোপাসাও বলা হতো তাকে। আর এই যে আদরিণী গল্পটা, আসলে আজকে আমাদের তো প্রথম ক্লাস, তাই আজকে পড়াবো অবশ্যই, কিন্তু তার সঙ্গে একটু একটু গল্প করে নিই তোমাদের সঙ্গে, কেমন? সেটা হচ্ছে, দেখো, একটা সিলেবাস যখন তৈরি হয়, তখন সেই সিলেবাসটা অনেকগুলো দিককে চিন্তা ভাবনা করে, অনেক কিছুকে মাথায় রেখে সিলেবাসটা তৈরি হয়। তা আমাদের প্রথম যে গল্পটা আদরিণী, আমরা যখন গল্পটা পড়ব তখন দেখব আদরিণী অর্থাৎ
যে খুব আদরের, কিন্তু তার স্ত্রীলিঙ্গ করা হয়েছে। কেমন? তাহলে যার কথা বলা হয়েছে সে স্ত্রীলিঙ্গের কেউ। আমরা গল্পটা পড়তে পড়তে এগোলে আমরা দেখব সে একটি হাতি, একটি মাদি হাতি, অর্থাৎ মেয়ে হাতি। তার নাম আদরিণী। এই পশু প্রেম নিয়ে গল্প কিন্তু আমাদের বাংলা সাহিত্যে আরও অনেক আছে। তার মধ্যে প্রথম এবং প্রধান, যার কথা না বললেই নয়, সেটি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মহেশ। যে মহেশ গল্প যেমন বাংলার, গ্রাম বাংলার একটা ছবিকে তুলে ধরেছে, সেই মহেশ গল্পের মধ্য দিয়ে মানুষের সঙ্গে পশুর ভালোবাসাটা কতখানি হতে পারে সেইটাও সেই গল্পের মধ্য দিয়ে ফুটে উঠেছে। আর আমরা মানুষ, আমরা মনে করি যে আমরা হচ্ছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী, কিন্তু আমাদেরও অন্য যে প্রাণীরা রয়েছে তাদের যে অধিকার, সেটাকে আমাদেরও স্বীকৃতি দেওয়ার প্রয়োজন আছে, এবং তাদেরকে ভালোবাসাটা আমাদের কর্তব্য। কারণ এই পৃথিবীটা মানুষের জমিদারি নয়, এই পৃথিবীটা সমস্ত পশু পাখি গাছপালাকে নিয়ে। রবীন্দ্রনাথের বিখ্যাত একটা গল্প আছে বলাই। সেই গল্পটা অবশ্য এরকম কোনো পশুকে নিয়ে লেখা নয়, সেটা একটি বাচ্চা ছেলেকে নিয়ে লেখা, কিন্তু সেখানে হচ্ছে সেই বাচ্চা ছেলেটির সঙ্গে প্রকৃতির, গাছপালার ভালোবাসার সম্পর্ক। আবার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটা গল্প আছে কালা পাহাড়, সেটাও কিন্তু এরকম একটি মূক প্রাণীর সঙ্গে মানুষের ভালোবাসার কাহিনী। আমাদের আদরিণীও ঠিক তেমনি। চলো এবার ঢুকে পড়ি একদম টেক্সটে। কেমন? পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু বিকালে পান চিবাইতে চিবাইতে, হাতের ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মোক্তারের নিকট আসিয়া বলিলেন, মুখুজ্জে মশাই, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে। শুনছি নাকি ভারী ধুমধাম হবে। বেনারস থেকে বাই আসছে, কলকাতা থেকে খেমটা আসছে। আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? এইবার দেখো, এইবার প্রশ্ন, তোমরা কোথা থেকে ডাক তো দিতে হবে, একদম শুরু থেকেই ডাক দিতে হবে। কারণ কারা কারা আসছে? নগেন ডাক্তার আর জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু। উকিল যারা ওকালতি করতে করতে বেশ অনেক দিন ওকালতি করছেন, বয়সটাও বেড়ে গেছে, তারা সিনিয়র উকিল হয়ে যান। আর যারা সদ্য সদ্য ওকালতিতে ঢুকেছে, অল্প বয়স, তারা জুনিয়র উকিল, অর্থাৎ অল্প বয়স্ক, অল্প অভিজ্ঞতার, তারা জুনিয়র উকিল। তো সেই রকম একজন জুনিয়র উকিল হচ্ছে কুঞ্জবিহারী বাবু। এরা কি চিবাইতে চিবাইতে পান আর হাতের ছড়ি দুলাইতে দুলাইতে। তখনকার দিনে, এখন হাতে লাঠি নিয়ে কারা হাঁটেন? বয়স্ক মানুষেরা, যাদের হাঁটতে অসুবিধে। কিন্তু একটা সময় ছিল বাংলায় যখন বাঙালি বাবুরা, বাবু কালচারের মধ্যে এটা বিশেষ করেছিল যে সেই ধুতি পরে, গিলে করা পাঞ্জাবি পরে, অর্থাৎ কোচকানো কোচকানো হাতার পাঞ্জাবি পরে, হাতে একটি সুন্দর ছড়ি নিয়ে সেই ছড়ি দোলাতে দোলাতে বাবুরা বেরোতেন। বিকেলে হাওয়া খেতে বেরোলেন কি কোথাও যাচ্ছেন, সেটা হাতে ছড়ি নেওয়াটা ছিল তখন একটা ফ্যাশন। কেমন? সেটা কিন্তু হাঁটার সুবিধের জন্য নয়, ওটা জাস্ট ফ্যাশন ছিল। তো এইভাবে নগেন ডাক্তার আর কুঞ্জবিহারী জুনিয়র উকিল, এরা দুজন আসলেন কোথায়? জয়রাম মোক্তারের কাছে আসলেন। নিকট মানে কাছে। জয়রাম মোক্তার। এবার মোক্তার কে? মোক্তার হচ্ছেন, মোক্তার কিন্তু উকিল নন, মোক্তার হচ্ছেন উকিলের সহযোগী। কেমন? তা জয়রাম মুখুজ্জে মানে মুখোপাধ্যায়, তিনি হচ্ছেন একজন মোক্তার, অর্থাৎ তিনি উকিলের সহযোগী।
তার কাছে এসে ওরা বলছেন যে মুখুজ্জে মশাই, পীরগঞ্জের এখানে আবার দাগ দিতে হবে, পীরগঞ্জ কোথা থেকে নিমন্ত্রণটা এসছে? পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে নিমন্ত্রণ এসছে। কিসের নিমন্ত্রণ? সোমবার দিন সেই পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে। বার মনে রাখতে হবে, পীরগঞ্জ, মেজবাবু সব কিন্তু পর পর সব আসছে। দেখো, খুব নাকি ধুমধাম হবে। সে ধুমধামের রকমটা কি? রকমটা হচ্ছে বেনারস থেকে বাই আসছে, কলকাতা থেকে খেমটা আসছে। বাই অর্থাৎ বাইজি যাদের বলেন, যারা তোমার ধরো প্রফেশনালি, অর্থাৎ যারা নাচ গান ইত্যাদি করে রোজগার করেন, যেমন তাদেরকে বলা হয় বাইজি। বলাই বাহুল্য যে সে যুগেই বলো বা পরবর্তী যুগেই বলো, এই কথাটা খুব সম্মানের সঙ্গে ব্যবহৃত হতো না। কেমন? এরা পেশাদার নাচিয়ে গাইয়ে, অর্থাৎ নাচ গান করে মানুষের মনোরঞ্জন করতেন, তার বিনিময়ে তারা অর্থ পেতেন। কেমন? মানুষ আনন্দ পাওয়ার জন্য, মনোরঞ্জনের জন্য এদেরকে নিয়ে আসতেন, পয়সাও দিতেন, কিন্তু সম্মানটা দিতেন না। কেমন? তা সেই রকমভাবে এরা যখন বলছেন, দেখো সেই যে সম্মান না দেওয়ার যে জায়গাটা, সেটা স্পষ্ট হচ্ছে কিভাবে? সেটা হচ্ছে তারা বলছেন বেনারস থেকে বাই আসছে, বাই জি শব্দটাও ব্যবহার করছেন না, অর্থাৎ ওই সম্মানটুকু নয়, বাই আসছে। তাহলে প্রশ্নটা আসতে পারে, বাই কোথা থেকে আসছে? বেনারস থেকে। কলকাতা থেকে খেমটা। খেমটা কি? বিভিন্ন রকম অঙ্গভঙ্গি সহযোগে একটা বেশ তালে তালে একরকম গানের সঙ্গে নাচ। এই খেমটা নাচটাকেও কিন্তু আগেকার দিনের মানুষ বা পরবর্তীতেও মানুষ সম্মানের চোখে দেখত না, কিন্তু মজা পেত ওটাতে। ওটা খুব চটুল একটা ব্যাপার ছিল, বেশ চটুল গানের সঙ্গে নানা রকম অঙ্গভঙ্গি করা, মানুষ সেটাকে এনজয় করত, সেটাকে উপভোগ করত, আনন্দ পেত তাতে। কিন্তু খেমটা নাচ বলতে কখনোই কোনো উচ্চাঙ্গের কিছুকে বোঝানো হতো না, কিন্তু মানুষকে আনন্দ দেওয়ার জন্য এগুলো করা হতো। তাহলে মেজবাবুর মেয়ের বিয়েতে বেনারস থেকে বাই আনা হচ্ছে, এছাড়া কলকাতা থেকে খেমটা। তার মানে বোঝা যাচ্ছে জায়গাটা, ঘটনাস্থল কলকাতা নয়। আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? এখানে আপনি বলতে কাকে বোঝাচ্ছে? জয়রাম মোক্তারকে। মোক্তার মহাশয় তাহার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া হুঁকা হাতে করিয়া তামাক খাইতেছিলেন। দেখো, বারান্দায় কিসে বসেছিলেন? বেঞ্চিতে বসেছিলেন। আরামকেদারায় নয়, মাদুরে নয়, তক্তপোষে নয়, বা এমনি সাধারণ চেয়ারে নয়, তিনি বসেছিলেন একটি বেঞ্চের ওপর। সেখানে বসে বসে তিনি হুঁকা হাতে করিয়া তামাক খাইতেছিলেন। আগন্তুকগণের, অর্থাৎ যারা এসেছে, তাদের এই প্রশ্ন শুনিয়া হুঁকাটি নামাইয়া ধরিয়া একটু উত্তেজিত স্বরে বলিলেন, কিরকম? আমি নিমন্ত্রণ পাবো না কিরকম? মানে তোমরা আমাকে জিজ্ঞাসা করছো আমি নিমন্ত্রণ পেয়েছি কিনা, আমি পাবো না, সেটা কিরকম? এই যে তার যে ভঙ্গিটা, এই ভঙ্গিটার মধ্যে তার একটা একটা অহংবোধ বলতে পারো, যে আমি নিমন্ত্রণ পাবো না, এটা হতে পারে? আমি কেন এই কথাটা বললাম, তার কারণ হচ্ছে তোমাদের যে যে ধরনের প্রশ্ন হবে, তার মধ্যে এই ধরনের প্রশ্নও কিন্তু থাকবে, যে একটা লাইন তুলে দেওয়া হলো কি দুটো লাইন তুলে দেওয়া হলো, তার থেকে প্রশ্ন করা হলো এর মধ্যে বক্তার কী রকমের মানসিকতার প্রকাশ তোমরা লক্ষ্য করছো। তার চারটে অপশান দেওয়া থাকলো, তার মধ্যে একটা অপশান তোমাদেরকে বেছে নিতে হবে। কেমন? সেই জন্যই আমি এটা বললাম। এবং তারপরে বললেন, জানো আমি আজ 20 বছর ধরে তাঁদের এস্টেটের বাঁধা মোক্তা। 20 বছর মানে 20 বছর ধরে তাঁদের এস্টেটের মানে জমিদারির বাঁধা মোক্তা, মানে এই 20 বছর ধরে তাদের জমিদারির আইন সংক্রান্ত বিষয়গুলো ইনি দেখাশোনা করেন।
আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে, এটা কি সম্ভব মনে করো? মানে আমাকে নিমন্ত্রণ করলো না এই গ্রামে, আমাকে বাদ দিয়ে তোমাদের করলো, এটা কি কখনো সম্ভব হতে পারে? জয়রাম মুখোপাধ্যায়কে ইহারা বেশ চিনিতেন। ইহারা কারা? অর্থাৎ আবার মাথায় রাখতে হবে নগেন ডাক্তার, জুনিয়র উকিল কুঞ্জবিহারী, সকলেই তাকে চেনে। অতি অল্প কারণে তাহার তীব্র অভিমান উপস্থিত হয়। তিনি খুব রেগে যান, খুব কষ্ট পেয়ে যান, দুঃখ পান, খুব অল্প কারণে, সামান্য কারণেই তার খুব ভারী দুঃখ হয় মনে। অথচ হৃদয়খানি স্নেহে বন্ধুবাৎসল্যে কুসুমের মতো কোমল, ফুলের মতো কোমল তার হৃদয়টা। কিন্তু তিনি অল্পেই খুব রেগে যান, কেমন খুব উত্তেজিত হয়ে যান। ইহা যে তাহার সঙ্গে কিছুদিনও ব্যবহার করিয়াছে সেই জানিয়াছে। কিছুদিনও ব্যবহার করিয়াছে মানে যারা কিছুদিনও তার সঙ্গে মেলামেশা করেছে তারা সবাই এটা জানেন। উকিলবাবু আচ্ছা সেই জানিয়াছে। উকিলবাবু তাড়াতাড়ি বলিলেন, না না সে কথা নয়, সে কথা নয়। উকিলবাবু মানে ওই যে জুনিয়র উকিল কুঞ্জবিহারী, তিনি বললেন, না না সে কথা নয়, সে কথা নয়। ওরা বলে ফেলেই বুঝতে পেরেছে এই রে সর্বনাশ করেছে, এই নি তো রেগে গেছেন যে আমাদের নেমন্তন্ন করেছে অথচ তাকে করেনি। ওনারা এসে জিজ্ঞাসা করছেন, বলেন আপনি রাগ করলেন মুখুজ্জে মশাই, আমরা কি সেভাবে বলছি? এ জেলার মধ্যে এমন কে বিষয়ী লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়? বিষয়ী লোক অর্থাৎ যার বিষয় সম্পত্তি রয়েছে অনেক, এমন কে আছে যে আপনার কাছে উপকৃত নয়? অর্থাৎ দীর্ঘদিন ধরে উকিলের সহকারীর কাজ করতে 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 কি হয়, তিনি কিন্তু আইনটা অনেকটাই জেনে ফেলেছেন। এই যে যে কোনো জিনিস, এই যে বললাম না তোমাদের, এই যে বলছিলাম বারবার একটা জিনিস পড়ো তাহলে দেখবে জিনিসটা জানা হয়ে যাবে। ঠিক সেই জিনিসটা হয়েছে জয়রাম মুখুজ্জের ক্ষেত্রে, যে তিনি উকিলদের সঙ্গে থেকে থেকে মোক্তারি করছেন, তাদের সাহায্য করছেন, বিভিন্ন যে পয়েন্টগুলো দেখিয়ে দিচ্ছেন বা তারা যা বলছেন সেটা নোট করে নিচ্ছেন। এই যে কাজগুলো এই করতে 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 কিন্তু উকিল না হয়েও তিনি অনেক কিছু শিখে ফেলেছেন ওকালতির। এবং ওই যে একটা কথা আছে না যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, ঠিক সেই জিনিস জয়রাম মুখুজ্জের ক্ষেত্রে। আর ঠিক এই কাজটা তোমাদেরও করতে হবে, যে বারবার করে একই জিনিসকে পড়তে হবে। এইবার যেহেতু অনেক দিন ধরে তিনি এই কাজটা করছেন, তাই ওই অঞ্চলে বিষয় সম্পত্তি আছে এমন কোনো মানুষ নেই যে তার কাছ থেকে সাহায্য নেয়নি, কারণ বিষয় সম্পত্তি থাকলেই মামলা মোকদ্দমা ইত্যাদি লেগেই থাকে। আপনার আচ্ছা, যে আপনার কাছে উপকৃত নয়, আপনার খাতির না করে, আপনার খাতির মানে আপনাকে বেশ মান সম্মান না দেয় এমন লোক নেই। আমাদের জিজ্ঞাসা করবার তাৎপর্য এই ছিল যে আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি? মুখোপাধ্যায় নরম হইলেন, অর্থাৎ এইবার তিনি একটু শান্ত হলেন, হয়ে বলিলেন, ভায়ারা বসো, ভ্রাতৃতুল্য যারা তাদেরকে ভায়া ভায়া বলে, তা ভায়ারা বসো বসো বলিয়া সম্মুখস্থ আর একখানি বেঞ্চ দেখাইয়া দিলেন। উভয়ে উপবেশন করিলেন, মানে বসলেন। পীরগঞ্জে গিয়া নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। সোম মঙ্গল দুটো দিন কাছারি কামাই হয়, অর্থাৎ সোমবার তো বিয়ে, এবার সেই বিয়েতে সোমবারে গেলে যেতে সময় লাগবে, তাহলে সেদিন কাছারিতে যাওয়া যাবে না, আবার ফিরতে ফিরতে হয়তো পরের দিন সকাল হয়ে যাবে, কারণ তখন তো গাড়ি ঘোড়া ছিল না। সেইটা নিয়েই তো গল্পটা, যার ফলে মানে এবং ওই গ্রামাঞ্চলে সোম এবং মঙ্গল দুদিন তিনি কাছারি অর্থাৎ আদালতে যেতে পারবেন না। অথচ না গেলে তারা ভারী দুঃখিত হবে, আমি যদি না যাই তাহলে তারা খুব কষ্ট পাবে। তোমরা যাচ্ছ? এই যে এইবার উনি প্রশ্ন করলেন, তোমরা যাচ্ছ? এবার ধরো তোমাকে প্রশ্ন ধরো, তোমরা যাচ্ছ বলতে কাদের কথা বলা হয়েছে? তখন কিন্তু এই যে নগেন আর
কুঞ্জবিহারী, এই নাম দুটোকে পাল্টে নানা রকম করে কাছাকাছি অনেকগুলো নাম দেওয়া হবে। কুঞ্জবিহারীর জায়গায় বনবিহারী দেওয়া হলো, কি নগেনের জায়গায় ব্রজেন দেওয়া হলো, হরেন দেওয়া হলো। এই রকম করে করে চেষ্টা করা হবে কিন্তু তোমাদেরকে যতটা সম্ভব গুলিয়ে দেওয়া যায়, কিন্তু বারবার পড়লে সেটা তোমাদের গোলাবে না। তা এই যখন তিনি জিজ্ঞাসা করলেন যে ওরা যাচ্ছেন কিনা, তখন নগেনবাবু বললেন যে যাবার তো খুবই ইচ্ছে, কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয়, ঘোড়ার গাড়ির পথ নেই, মানে রাস্তাটা যেরকম তাতে ঘোড়ার গাড়ি যাবে না। গরুর গাড়ি করে যেতে হলে যেতে 2 দিন আসতে 2 দিন, গরু তো আস্তে আস্তে চলে, ফলে যেতে 2 দিন লেগে যাবে, আসতে 2 দিন লেগে যাবে, তো সে অনেক দিনের মামলা। পালকি করে যাওয়া যেতে পারে, কিন্তু পালকি জোগাড় হওয়াও মুশকিল। আমরা দুজনে তাই পরামর্শ করলাম যাই মুখুজ্জে মশাইকে গিয়ে জিজ্ঞাসা করি, তিনি যদি যান নিশ্চয়ই রাজবাড়ি থেকে একটা হাতি টাতি আনিয়ে নেবেন। এখন আমরা দুজনেও তার সঙ্গে সেই হাতিতে দিব্যে আরামে যেতে পারবো। বুঝতে পারলে? তাহলে ওরা এসেছে ওনার কাছে এই জন্যই যে জয়রাম মুখুজ্জের রাজবাড়ি থেকে, মানে ওই গ্রামের জমিদারের বাড়ি থেকে একটা হাতি নিশ্চয়ই আনিয়ে নিতে পারবেন, তাহলে তিনিও যাবেন এবং তার সঙ্গে সঙ্গে এরাও বেশ আরাম করে যেতে পারবে। মুক্তার মহাশয় স্মিত মুখে বলিলেন, মানে হালকা হাসি মুখে নিয়ে বলিলেন, এই কথা, তার জন্য আর ভাবনা কি ভাই, মহারাজ নরেশচন্দ্র তো আমার আজকের মক্কেল নন, অর্থাৎ বোঝা গেল ওই গ্রামের জমিদারের নাম নরেশচন্দ্র, তিনি তো আর তার আজকের মক্কেল নন, তার জমিদারির যত আইনের ব্যাপার মুখুজ্জে মশাই দেখেন, ওর বাপের আমল থেকে আমি ওদের মোক্তার, মানে নরেশচন্দ্রের বাবার আমল থেকে। আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, সন্ধে নাগাদ হাতি এসে যাবে। এখন তিনি চিঠি লিখে পাঠিয়ে দেবেন, তাহলে সন্ধে নাগাদ হাতি এসে যাবে, অর্থাৎ দারুণ কনফিডেন্স জয়রাম মুখুজ্জের মধ্যে যে তিনি বললেই রাজবাড়ি থেকে বা জমিদার বাড়ি থেকে হাতি চলে আসবে, সন্ধে 7টা নাগাদ হাতি চলে আসবে। কুঞ্জবাবু বলিলেন, দেখলে হে ডাক্তার, আমি তো বলেইছিলাম, অত ভাবছো কেন, মুখুজ্জে মশাইয়ের কাছে গেলেই একটা উপায় হয়ে যাবে। তা মুখুজ্জে মশাই আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, না গেলে ছাড়ছি নে, যেহেতু উনি হাতির ব্যবস্থা করছেন, করে দেবেন, এরাও একদম নিশ্চিন্ত, তাই বলছেন না আমরা কিন্তু শুধু যাব না, আপনাকেও কিন্তু সঙ্গে নিয়েই যাব, আপনাকে যেতেই হবে। তা উনিও তখন খুব খুশি হলেন, একটু আবেগপ্রবণ মানুষ তো আমাদের জয়রাম মুখুজ্জে, আমরা গোটা গল্পটাতেই সেটা দেখতে পাবো। চট করে রেগেও যেমন যান, আবার অল্পেই খুব খুশি হয়ে যান, ওরা ওরকম বলেছে তাতে খুব খুশি হয়েছেন, হয়ে বলছেন যাবো বই কি ভায়া, আমিও যাব, তবে আমার তো ভাই খেমটা শোনবার বয়স নেই, অর্থাৎ ওই চটুল নাচ গান ওসব দেখার কি আমার বয়স আছে নাকি, আমার তো বয়স বেড়ে গেছে, ওসব ছেলে মানুষরা দেখে, তাই না? এই যে মানে এটা একটা বদ্ধমূল ধারণা সমাজের কতগুলো, যে চটুল জিনিসগুলো অল্প বয়সী ছেলে মেয়েদের জন্য, আর একটু ক্লাসিক্যাল ধরনের যেগুলো যেসব বিষয় সেগুলো বয়স্ক মানুষদের জন্য, কেমন? তা বলছে যে আমার তো আর তোমার খেমটা শোনা দেখবার বা শোনবার বয়স নেই, তোমরা শোনো, তোমাদের অল্প বয়স, তোমরা শোনো। আমি মাথায় এক পগ্গ বেঁধে, অর্থাৎ একটা বেশ বড় পাগড়ি বেঁধে, একটি থেলো হুঁকো হাতে করে, বেশ বড় খোলের হুঁকো হাতে করে লোকজনের অভ্যর্থনা করব, কে খেলে না খেলে দেখব। অর্থাৎ সেখানে গিয়ে তিনি নিমন্ত্রিত, কিন্তু নিমন্ত্রিত হলে কি হবে, সে যুগে মানুষের মধ্যে এই ধরনের আন্তরিকতা থাকতই, এবং জয়রামবাবু যেহেতু তিনি যথেষ্ট আবেগপ্রবণ একজন মানুষ, তাই তার মধ্যে কিন্তু এই আন্তরিকতার ভীষণ আছে। এখানে কিন্তু তার অহংবোধ কাজ করছে না, তিনি তাদের বাড়িতে গিয়ে যারা অতিথি, তিনি নিজেও অতিথি, তবু বাকি অতিথির যারা আসছে তারা খেলো কি না খেলো ভালো করে সেগুলো তিনি দেখভাল করবেন, তদারক করে বেড়াবো, অর্থাৎ দেখভাল করব। আর তোমরা বসে শুনবে, কি শুনবে? পেয়ালা মুঝে ভর দে, অর্থাৎ বাইজির যে গান, পেয়ালা মুঝে ভর দে, অর্থাৎ আমার পেয়ালা,
তাকে ভরে দাও, অর্থাৎ পানীয় দিয়ে তাকে ভরে দাও। বায়েজিরা যে ধরনের গান করেন সেই গান মজা করে বলছেন, এগুলো তোমরা শুনবে কেমন বলিয়া মুখোপাধ্যায় মহাশয় হা হা করিয়া হাসিতে লাগিলেন। আমাদের প্রথম পরিচ্ছেদ এই জায়গাটায় গিয়ে শেষ হলো। আজ এই পর্যন্ত থাক, এর পরের দিন আবার আমরা আরও অনেকটা এগিয়ে যাব, কেমন?